দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং রেড রোডে উনি কিন্তু যোগ ব্যায়াম করাচ্ছেন সাধারণ মানুষকে। সাধারণ মানুষের হাত সোজা করে দিচ্ছেন, পা সোজা করে দিচ্ছেন। এমন চিত্র দেখে কিন্তু এবার মমতা ব্যানার্জি ফুলে ফেঁপে উঠেছেন রেগে। কারণ মমতা ব্যানার্জি কখনোই চাইতেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা এই পশ্চিমবঙ্গে পড়ুক। দর্শক, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানান। কি তরফ কোলিয়ে এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, এই ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী। শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। भारत माता की। और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर हिंद महासागर तक, पूर्वोत्तर और पूरब में बंगाल से लेकर पश्चिम में सौराष्ट्र तक पूरा देश योग की ऊर्जा से, चैतन्य से भरा हुआ नजर आ रहा है। पूरा देश, पूरा विश्व एक दूसरे से जुड़ा हुआ नजर आ रहा है, और यही तो योग की ताकत है। योग सबको जोड़ता है, योग सबको साथ लाता है। मैं इस अवसर पर पूरे विश्व को, संपूर्ण मानव समुदाय को अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं देता हूं। দর্শক, শুরুতেই আপনাদের সকলকে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানাই আরামবাগ টিভির তরফ থেকে। আপনারা যে যার মতো করে অনেকেই হয়তো দিনটাকে পালন করেছেন বা করছেন। আর কলকাতায় রেড রোডে বিরাট করে আয়োজন হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী গতকালকেই বাংলায় এসছেন, আজকের দিনটার জন্য উনি কলকাতায় থেকে গেছিলেন এই প্রোগ্রামটার জন্য, এবং উনি নিজে অংশগ্রহণ করেন। রেড রোডে বিরাট একটা আয়োজন হয়েছিল, মানুষের সংযুক্তি, মানুষের যোগ। এবং দেখলেন যে প্রধানমন্ত্রী নিজে তো যোগাসন করিয়েছেন, সেই সঙ্গে আজকে একটা অন্য রূপে দেখলাম, নজরে এলো যেন উনি ট্রেনার, কিভাবে যোগাসন করতে হবে উনি সেটা দেখিয়ে দিচ্ছিলেন ঘুরে ঘুরে। যারা করছেন তারা ঠিক করছেন কিনা, ঠিক করে করতে পারছেন কিনা, ঠিকটা কি সেটা দেখিয়ে দিচ্ছিলেন একেবারে জনতার মাঝে মিশে। এটা একটা বেনজির একটা দৃশ্য।
জনতার মাঝে মিশে উনি কে কি ভুল করছেন, ঠিকমতো করে করছেন কিনা। কারণ যোগাসন কতগুলো ব্যাপার আছে, তো মানে ঠিকমতো করে না করলে যে জন্য করা সেটাই তো হবে না। তো সেটা উনি এইসবে খুবই অভ্যাস করে থাকেন, ফলে উনি জানেন। তো সেই জন্য কেউ ভুল করলে সেটা দেখতেও পারেন, বুঝতেও পারেন, ধরিয়ে দিতেও পারেন। তো সেটাও দেখলাম কলকাতার রেড রোডে যারা যোগাসনে আছেন তাদের ভিড়ে মিশে এটা করছেন। অন্য রূপে দেখছি প্রধানমন্ত্রীকে। কিন্তু দর্শক, আজকের এই যোগ দিবস যেভাবে পালন হলো, যে বিশ্বজুড়েই হচ্ছে, প্রধানমন্ত্রীও বললেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সব ছবি ভিডিও আসছে, দেশেরও অন্যান্য প্রান্ত থেকে আসছে। কিন্তু কলকাতার যে দৃশ্য, এ তো বিরল দৃশ্য। কলকাতার যে দৃশ্য, এ তো বিরল দৃশ্য। মুখ্যমন্ত্রী বলছেন এই যোগ ইত্যাদি তার উৎপত্তি, তার মানে পুরনো ঐতিহ্য এই বাংলার সঙ্গে কানেক্টেড। কিন্তু বাংলাতে এই কালচার দেখছিল না। এই কালচার থেকে তো বাংলা অনেক আগে সরে গেছিল। এটাকে বাংলার সংস্কৃতি হিসেবে তারা মানে মানতেই দেওয়া হচ্ছিল না, পালনই হচ্ছিল না। কিন্তু সেই বাংলাতে নতুন করে এই যে ঐতিহ্য ফিরে এসছে, এই যে চেতনা হয়েছে, আর যোগ দিবস, যোগের মাধ্যমে এই যে যুক্তি, সংযুক্তিকরণ, সম্পৃক্ততা, এটা বিরাট ব্যাপার না? তো ফলে দর্শক, আজকে এই যোগ দিবসের যে চিত্র ভিডিও এসছে, আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে বাঙালি যে কতটা ডিসিপ্লিনড, বাঙালি যে উচ্ছৃঙ্খল না, এটা নতুন করে প্রমাণ হলো। মানে সরকার বদলে যেতেই বাঙালি যে কত নিয়ম নীতি মেনে চলেন বা চলা উচিত বলে মনে করেন, এটা কিন্তু আবার প্রমাণ হলো নতুন করে। আমাদের বাংলার যে পরিচয়টা তৈরি হয়েছিল গোটা দেশের কাছে, বাংলা মানে বোমা, বাংলা মানে গুলি, বাংলা মানে মারামারি, বাংলা মানে খুন, অশান্তি, গণ্ডগোল, অগ্নিসংযোগ, এটাই তো বাংলার পরিচয় হয়ে উঠেছিল। বাংলা মানে একটা উচ্ছৃঙ্খল ব্যাপার, কেউ মানে কিছু বললে কেউ শোনেন না, যা খুশি হয়ে যায়। বাংলা মানে একটা দেশ বিরোধী একটা অবস্থান, দেশ বিরোধী মন্তব্য করে থাকেন যে কেউ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। বাংলা মানে দেশের যে সংস্কৃতি সেটাকে না মেনে চলা। এই যে একটা হয়ে গেছিল, একটা ইমেজ করে দেওয়া হয়েছিল, বিশেষ করে আগের সরকারের আমলে। সরকার পাল্টাতেই বাংলার চেহারা, বাংলার পরিচয়, বাংলার সব কিছু পাল্টে গেল। বাংলা যে এতটা ডিসিপ্লিন, এত মানুষ একসঙ্গে রেড রোডের মতো জায়গায় সবাই যে যার মতো করে করছেন, কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, নিয়মের বাইরে গিয়ে কিছু নেই, উচ্ছৃঙ্খলা নেই, হাম্বড়িয়া ভাব নেই, আমি সেরা, আমি 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 নেই, যে যেখানে পারবেন দাঁড়িয়ে পড়লেন। কোনো মানে বাংলার আজকের এই ভিডিও, আমি আবারও বলবো, নতুন সরকারের আমলে বাংলা তার ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে পেরেছে এবং বিশ্বের দরবারে, দেশের কাছে তো বটেই, বাংলা তার সেই অতীত গৌরব, অতীত পরিচয়টাকে তুলে ধরতে পেরেছে। বাংলা বাঙালির সম্পর্কে যে ধারণা তৈরি হয়ে গেছিল, সেখান থেকে মুক্ত করা যাচ্ছে। এই বাঙালি বিশৃঙ্খল জাতি না, সুশৃঙ্খল জাতি, ডিসিপ্লিনড, নিয়ম মেনে চলেন। এটা আমার ভাল লাগছে। আজকের এই ভিডিও যে বার্তা দিল দেশের দরবারে, বিশ্বের দরবারে, এই বিশ্ব যোগ দিবসে, এটা আমার খুব খুব ভাল লাগছে। এটা আমি বলতে পারি যে এটাই হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে পরিবর্তন। বাঙালি তার পুরনো ঐতিহ্যকে ফিরে পাচ্ছে এবং মানুষের কাছে সেটা প্রকাশ করতে পারছে, সেই সুযোগ পাওয়া যাচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রী দারুণ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এবং সেন্টারের মিনিস্ট্রির উদ্যোগও আছে। তো দুর্দান্ত একটা প্রোগ্রাম আজকে কিন্তু হয়েছে। এবার আমি আর একটা কথা বলি। প্রধানমন্ত্রী যে কথাটা বললেন যে জোড়তা হ্যায়, এই যোগ মানুষকে জুড়ে দেয়, সত্যি তো জুড়ে দেয়। যারা আজকে ওখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, যারা যোগাসনে আছেন, কে কোত্থেকে এসছেন কে জানে, কার কি অন্য পরিচয় কে জানে, কিন্তু এখানে এসছেন তার একটাই পরিচয়, মানে আমি ভারতীয়, বাঙালি, এটা আমরা। আর যোগাসনের মধ্যে আমরা সবাই সম্পৃক্ত। যোগাসনটা একটা ভারতের একটা ঐতিহ্য, কিন্তু বিশ্ব এটাকে মেনে নিয়েছে। যোগাসন কোনো ধর্মীয়
ভাবনা ওই রকম না বিষয়টা। এখন যোগাসন একটা স্বাস্থ্যের জন্য একটা এক্সারসাইজ, খুবই প্রয়োজনীয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং সেটা বিশ্ব মেনে নিয়েছে বলেই তো বিশ্ব যোগ দিবস হিসেবে একটা এরকম জায়গাতে এলো তো। তো এই যোগ দিবসকে সামনে রেখে কে কোথায়, কি ধর্ম, কি বর্ণ, কি গোষ্ঠী, কোন পার্টি, কোন কেউ যদি না আসেন টিএমসি সেটা অন্য বিষয়। আমি বলছি আর কি যে এটা এমন একটা মানে ইভেন্ট যে প্রত্যেকের নিজস্ব স্বার্থ আছে এখানে, কাউকে খুশি করার জন্য না, কিন্তু প্রত্যেকের নিজস্ব স্বার্থ আছে। স্বাস্থ্য সম্পদ, মানুষের স্বাস্থ্যটা স্বার্থ, তো তার জন্য মানুষকে আসতে হবে। তো এটার মাধ্যমে এই যে জুড়ে যাওয়া, একসঙ্গে সব কিছুকে ভুলে আমরা এক যোগাসনে আছি, সমস্ত বিভেদ ভুলে, এটাই তো যোগ জুড়ে দেয়। যোগ জুড়ে দেয় সমস্ত বর্ণ, গোষ্ঠী, ধর্মের মানুষকে জুড়ে দেয়। যারা খুব নিচ মাইন্ডেড যদি না হয়ে থাকেন, বাকিদেরকে জুড়ে দেয়। আর এই যোগ জুড়ে যাওয়া, একটা দেশের সব মানুষ যদি একসঙ্গে একটা ইভেন্টের মাধ্যমে জুড়ে যান, এর তাকাত, এর শক্তি তো একটা বিরাট ব্যাপার না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ এটা ভারতের ঐতিহ্য, বিশ্ব পালন করছে ভারতের ঐতিহ্য। তো ভারতীয়রা, এবং যখন বিশ্বে পালিত হচ্ছে সেটাও গর্ব করে আমরা ভারতীয়, যেহেতু আমাদের এটা ঐতিহ্য, সেটা ফিল করি, আমাদের মধ্যে আলাদা একটা ইউনিটি আসবে, আর সেখান থেকে আমাদের পাওয়ার আসবে, আমাদের মধ্যে একটা ঐক্য আসবে না, পাওয়ার আসবে। তো এটাই দর্শক সত্যি আমি যেটা ব্যাখ্যাটা বুঝতে পারছি। আর একটা কথা, পলিটিক্যাল ব্যাখ্যা একটা দিক, এই যে মাঝে মধ্যেই দেখি না ভারত জোড়ো যাত্রা, একটা কেউ পলিটিক্যাল পার্টি XYZ করলো, কি করলো, লাইন ধরে হাঁটতে শুরু করে দিল, রাস্তা দিয়ে মিছিল করতে করতে এই মাথা সে মাথা ভারত জোড়ো যাত্রা। যারা যেখানে কাছাকাছি মানুষ মিছিলে অংশ নিলেন, তারপর আবার তারা কেটে পড়লেন, অন্য মানুষ আবার পাশের জায়গায় মিছিল যত এগোচ্ছে অংশ নিলেন, তারপর আবার খানিকটিকে তারা কেটে পড়লেন। এতে কি ভারত জোড়ো যাত্রা হয়? সবাই কি একভাবে যুক্ত হতে পেরেছিলেন? ধরুন শুরু হলো উপর থেকে ম্যাপের, যেতে নিচে পর্যন্ত এলেন, তো ওপরে যারা শুরু করেছিলেন তারা কিছুক্ষণ পর তারা সরে পড়লেন, পরে আবার খানিকজন জুড়লেন, আবার শেষের দিকে যখন মিছিলটা এলো প্রথম দিকে যারা অংশ নিয়েছেন তারা হয়তো ভুলেই গেলেন। তো জুড়লো কোথায়? এইভাবে কি জোড়া যায়? জোড়া হচ্ছে একসঙ্গে একযোগে যদি কোনো ইভেন্ট করা যায়, সেটা হচ্ছে জোড়া। একদিকে জুড়ছে, অন্যদিকে কেটে যাচ্ছে কানেকশন, তো কি আর ভারত জোড়া কি করে হলো? এক। দুই হচ্ছে জোড়া তখনই সম্ভব যখন কোনো ঐতিহ্যের মাধ্যমে জোড়া যায়, কারণ সেখানে একটা সেন্টিমেন্ট থাকে। এই যে বিজেপির ব্যাপারে ওনাকে বলেন না, আমি এর পলিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছি, আজকে দিতে চাইছিলাম না কিন্তু আমাকে বলতে বাধ্য করাচ্ছে আর কি। এই যে বিজেপি, লোক বলছে বিজেপি গোটা ভারত জুড়ে একটা ক্ষমতা করে ফেলছে, দখল করে ফেলছে। কি করে ফেলছে, কেন করতে পারছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? বিজেপি গোটা দেশকে যে জুড়তে পারছে বা তাদের দলের প্রতি মানুষের সমর্থন আনতে পারছে, কি করে? পয়সা দিয়ে? প্রত্যেক মানুষকে পয়সা দিচ্ছে বিজেপি? প্রত্যেক মানুষকে তারা ফোর্স করছে? না। বিজেপির যা কৌশল আমি দেখতে পাচ্ছি, যেটা অন্য পার্টির লোকেরা টাচ করেনি, বিজেপির যেটা কৌশল সেটা হচ্ছে যে আমরা ভারতের যে ঐতিহ্য সেগুলোকে জাগিয়ে তুলব, ভারতের যে ঐতিহ্য সেগুলোকে জাগিয়ে তুলব। আর ঐতিহ্য এমন একটা জিনিস না, এটা মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করে, মানুষকে নস্টালজিক করে তোলে, তাই না? তো এটা যদি জাগিয়ে তুলতে পারি তাতেই মানুষ জড়ে যাবেন, কাউকে ডেকে হেঁকে আনতে হচ্ছে না। এই যে যোগ অনুষ্ঠান হয়েছে রেড রোডে, এখানে অ্যাপ্লিকেশন জমা করতে বলা হয়েছিল, মানে করা যাচ্ছে না, মানুষ সব স্বেচ্ছায় এসছেন, কেউ কাউকে জোর করে আনেননি। ওই যে আমাদের ঐতিহ্যটাকে জাগিয়ে তোলা হয়েছে, এবং ঐতিহ্য শুধু না, তার বাস্তব ভিত্তি কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, সেটাকে প্রচারে আনা হয়েছে, মানুষ আপনি জুড়ে গেছেন। এটা হচ্ছে কৌশল। আসুন আমরা ভারত জুড়ে যাত্রা করছি, অমককে হটাবো, তমককে হটাবো, এইরকম করলে মানুষ ভেবে নেন প্রথম থেকে এটা পলিটিক্যাল। আর বিজেপির ভাবনাগুলো পলিটিক্যাল ফায়দা তারা পায়, কিন্তু তৈরি করে পলিটিক্যাল ভাবনা থেকে না, কিন্তু তৈরি করে একটা দেশত্ববোধ, দেশপ্রেম, দেশভক্তি, দেশের ঐতিহ্যের জায়গা থেকে দিয়ে তারা একটা পলিটিক্যাল ফায়দা, নিশ্চয়ই তার একটা ঐক্য তৈরি করলে তার পলিটিক্যাল ফায়দা তো আসবেই। প্রথম থেকে পলিটিক্যাল করে না, কিন্তু প্রথম থেকে দেশভক্তি, দেশের প্রতি টান, দেশের প্রতি এই সেন্টিমেন্টটা তৈরি করে সব ক্ষেত্রে দেখবেন। এবং এই তাদের সনাতনী সেন্টিমেন্ট, জাতি, ভারতের ঐতিহ্য, পুরনো ইতিহাস, এইগুলোকে তারা তৈরি করে,
করে ওই জুড়ে দেয়, প্রত্যেক ভারতকে জুড়ে দিল সব মানুষকে, তারপর ভোটে তার অটোমেটিক রেজাল্ট চলে এলো। আর অন্য যে পার্টিগুলো তারা প্রথমেই পলিটিক্যাল ফায়দা, প্রথমেই আমার ফল চাই, ফল রেজাল্ট, ফলে আসলে জোটটা হয় না, সংযুক্তিটা হয় না। আমি তো বলবো সেদিক দিয়ে কার্যত ফাঁকা মাঠ পেয়ে গেছে বিজেপি, যে বিজেপি একমাত্র এগুলো করছে, অন্যরা করে না। সেই জন্য তারা গোটা দেশ জুড়ে তাদের বিস্তার ঘটিয়ে ফেলেছে, মানুষকে সংযুক্ত করে, ভারতের ঐতিহ্যকে জাগিয়ে তুলে, সেন্টিমেন্টকে জাগিয়ে তুলে। সেটা অন্যায় না, ভারতের ঐতিহ্য সেন্টিমেন্ট অবশ্যই জাগিয়ে রাখা উচিত, বাঁচিয়ে রাখাটা উচিত। তো যারা করছে তাদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে। ফলে অন্য কথা বলে কিছু লাভ নেই, কিছু পলিটিক্যাল কৌশল থাকে, সেটা অন্য বিষয়, কিন্তু ওভারঅল ওইসব করে তো আর গোটা দেশকে জোড়া যায় না। ওভারঅল এই ভারত, এই জন্যই বিজেপির প্রতি মানুষের অনেক একটা ধারণা আছে যে একটা দল যারা সত্যি দেশের কথা ভাবে, দেশের পুরনো ঐতিহ্য ইত্যাদিকে মেনে নিয়ে চলে। আর অনেক পার্টি বলে জয় হিন্দ, জয় ভারত ইত্যাদি বলে বটে, কিন্তু সবসময় পলিটিক্যাল ভাবনা। আর এরা দেশের সামগ্রিক ভাবনা নিয়ে এগোনোর চেষ্টা করে, ক্ষমতায় তো থাকছে, কিন্তু দেশের একটা বাঁধনে বেঁধে একটা ভালো করে চলার চেষ্টা করব, অতীতের ঐতিহ্যকে মেনে ভালো করে চলার চেষ্টা করব, শুধুমাত্র নিজস্ব স্বার্থে এটা না, একটা স্ট্যান্ডিংটা ধরে এটা ভালো করে নিয়ে যাব, দেশটাকে নিয়ে যাব, এই তাগিদটা কিন্তু ওদের মধ্যে আছে। সেই জন্যই হয়তো এত লোকজন সমর্থন জানান। আর যাই হোক, যেটা দিয়ে শুরু করলাম, এই ধরনের ইভেন্টগুলো আরও মানুষগুলোকে যুক্ত করতে সাহায্য করে। দর্শক বলবেন, যা সব দেখলেন শুনলেন এবং যে কথাগুলো আমি বললাম, যদি এর বিরুদ্ধেও কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। দর্শক, নরেন্দ্র মোদীজি এবার পশ্চিমবঙ্গে এসেছেন এবং শুভেন্দু অধিকারীকে সাথে নিয়েই তিনি যোগব্যায়ামের যেই ঐতিহাসিক আয়োজন সেটি উনি করেছেন এবং সেই অনুষ্ঠানটিকে সফলভাবেই শেষ করেছেন। তো এই অনুষ্ঠানকে নিয়ে পশ্চিমবঙ্গে নানান কল্পনা জল্পনা, নানান বিরোধী দলের বাধা, একদিকে মুসলিমদের বাধা, অন্যদিকে টিএমসি, আরও অন্যান্য দল, আইএসএফ, অন্যান্য যেসব দল আছে তাদের বাধা। তো সেই বাধাকে উপেক্ষা করে কিন্তু নরেন্দ্র মোদীজি ফাইনালি এখানে যোগব্যায়াম করলেন এবং আমি দেখলাম উনি নিজে যোগব্যায়ামের ট্রেনার হয়ে ট্রেনিং দিচ্ছেন। মানুষের হাত পা যদি বাঁকা হয়ে থাকে সেটাকে সোজা করে দিচ্ছেন। নিজে নরেন্দ্র মোদী নিজে মানুষের পায়ে হাত দিয়ে পা পর্যন্ত সোজা করে দিচ্ছেন। এই বিষয়টিকে যখন সজল ঘোষকে জিজ্ঞেস করা হলো, সজল ঘোষকে চিনতে পারছেন তো, যিনি প্রাক্তন মেয়রকে বাদ দিয়ে তার কাছ থেকে তার যেই দায়িত্ব, তার কর্তব্য, তার যেই পাওয়ার, সকল পাওয়ার কেড়ে নিয়ে, নরেন্দ্র মোদী ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তার সমস্ত পাওয়ার কেড়ে নিয়ে তাকে সেই চেয়ার থেকে উঠিয়ে ছাড়লো, পদত্যাগ করাতে বাধ্য হলো সেই সজল ঘোষ। উনি বললেন যে আমি আসলে যখন আমাদেরকে চোখে হাত দিয়ে হয় না, ইয়োগার সময় চোখে হাত দিতে হয়, তারপর বিভিন্ন সিস্টেমে ডিগবাজি মারতে হয়, তো সেই চোখে হাত দিতে বলছিল। আর চোখে হাত দিয়ে রিল্যাক্সের একটি মোডে চলে যাওয়া। তো তখন সজল ঘোষ নাকি এরকম চোখের ফাঁক দিয়ে দেখছিলেন। সজল ঘোষ তো এখানেও চুরি, এরকম এখানেও চুরি আছে, টাকা পয়সা লুটপাট চুরি সেটা তো আছেই, এখানেও চুরি আছে। তো দর্শক, এখানে এই রেড রোডেই মুসলিমরা 15 থেকে 20 মিনিটের জন্য সপ্তাহে একটা দিন বা বছরে ঈদের দিন এখানে নামাজ 1945 সাল থেকে আদায় করে এসেছেন তারা। তো তারা চেয়েছিলেন যে এটাকে ধরে রাখতে এবং এখানে নামাজ হোক। এটা তো একটি মুসলিমদের ঐতিহ্যবাহী জায়গা।
এখানেই নামাজ পড়তে চেয়েছিলেন এবং তাদের যেই সম্মানটা সেটা ধরে রাখতে চেয়েছিলেন যে না, এই ভারতবর্ষে মুসলিমরাও থাকে, পশ্চিমবঙ্গে মুসলিমরাও থাকে। তো তাদেরকে, তাদের যে ক্ষমতা নাই, তারা যে নিঃস্ব, তাদের পাশে যে কোনো ভালো একজন নেতা নাই, সেটাকে দেখানোর জন্য, সেটাকে প্রমাণ করার জন্য যে হিন্দুরাই এখানে শক্তিশালী, শুভেন্দু অধিকারী এখানে শক্তিশালী, নরেন্দ্র মোদী এখানে শক্তিশালী, সেটাকে মানুষকে প্রমাণ করার জন্য মানুষের সামনে তারা ওই নামাজটাকে বন্ধ করেছেন এবং সেই নামাজটাকে ব্রিগেডে, প্যারেড গ্রাউন্ডে দিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং উনি এই 15 দিন ধরে রেড রোড আটকে ওখানে অনুষ্ঠান করতেছেন, নাচাগানা করতেছেন, মানুষের দুর্ভোগের শেষ নেই, সেটি উনি করেছেন। তো দর্শক কি বুঝলেন যে আসলে ক্ষমতা যার সবই তার, এমনটি। তো যাই হোক দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নরেন্দ্র মোদীজি যেভাবে আপনাদেরকে যোগব্যায়াম শিখিয়েছেন সেভাবে প্রতিদিন সকালে যোগব্যায়াম ট্রাই করুন। আপনাদের ভুঁড়ি কমে 6 প্যাক হয়ে যাবে, একদম বডি পুরো সালমান খানের মতো হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে দিন।